আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? একটু কমেন্ট করেন যে সাউন্ড এবং বোর্ড ক্লিয়ার কিনা। ওকে, তো আমরা এখনই শুরু করব। তো দীর্ঘদিন পর আসলে লাইভ ক্লাসে আসলাম। তো মাঝখানে হচ্ছে আমি একটু অসুস্থ ছিলাম, যার কারণে হচ্ছে নিয়মিত লাইভ ক্লাস নেওয়া হয় না। তো আপনাদের সাথে যেটা প্রতিশ্রুতি ছিল যে নবম দশম শ্রেণীর যে বোর্ড ব্যাকরণ, তো এটার উপরে হচ্ছে ধারাবাহিক লাইভ ক্লাস নিব। আমি একটু সাউন্ডটা চেক করে নিচ্ছি, তো সাউন্ড ঠিক আছে কিনা একটু কমেন্ট করেন, সব ঠিক আছে কিনা। তো লাইভ ক্লাসটা আমি একটু শেয়ারও করে নিচ্ছি, আমার যে আইডি আছে এমডি আমিনুল ইসলাম, একটু শেয়ার করে নিচ্ছি। তো আপনারা চাইলেও হচ্ছে লাইভ ক্লাসটা শেয়ার করতে পারেন, বিশেষ করে আমাদের যারা শুভাকাঙ্ক্ষী আছেন, সব সময় যারা হচ্ছে আমাদের ক্লাসগুলো করে থাকেন, তো তাদেরকে বলবো যে একটু লাইভ ক্লাসটা শেয়ার করে দেন। তো এবং শেয়ার করে একটু শেয়ার ডান লিখে দেন। আজকে যারা লাইভ ক্লাসটি সর্বোচ্চ শেয়ার করবেন বা অন্তত 10 জনকে মেনশন করবেন, তো তাদের জন্য বিশেষ হচ্ছে পিডিএফ এর থাকবে, পিডিএফ লিঙ্কটা আমরা দিয়ে দিব। তো আমি একটু লাইভ ক্লাসটা শেয়ার করে দিচ্ছি। ওকে, তো আজকে হচ্ছে আমাদের মূলত হচ্ছে সমাসের উপরে আমরা হচ্ছে একটা বেসিক ক্লাস নিব। তো আজকে টপিক হচ্ছে সমাস, এবং এই টপিকটা মূলত আমাদের কিন্তু সবারই একটু সমস্যা হয়, বিশেষ করে যারা বিভিন্ন চাকরি পরীক্ষা দিই তাদের কিন্তু এই পরীক্ষা, মানে যে কোনো চাকরি পরীক্ষায় কিন্তু সমাজ থেকে একটা প্রশ্ন থাকে। তো আমরা আজকে চেষ্টা করব যে এটা একটু সলভ করতে, বিশেষ করে সমাজের যে বিষয়গুলোতে প্রবলেম হয় সেটা আমরা সলভ করার চেষ্টা করব। তো যেটা বলছিলাম, সবাই একটু শেয়ার করে দেন, আমিও একটু শেয়ার করে দিলাম। ওকে, তো আমরা শুরুতেই যেটা পড়ব, আমাদের সমাস থেকে যে সমস্যাটা হয় সেটা হচ্ছে যে আমরা যখন সমাস পড়ি, পরীক্ষা প্রশ্ন আসছে দুইভাবে, যে এটা কোন সমাস অথবা এই সমাসের ব্যাস বাক্য কোনটি। তো আজকের ক্লাসে আমরা এই দুইটা বিষয়ই পড়ব। একটা হচ্ছে যে আমরা মূলত হচ্ছে এই ব্যাস বাক্য থেকে কিভাবে সমাস নির্ণয় করব এই বিষয়টা পড়ব। তো আরেকটা বিষয় আমরা পড়ব, সেটা হচ্ছে যে সমস্ত পদ দেখে আমরা কিভাবে হচ্ছে যে সমাসটা নির্ণয় করব সেই বিষয়টাও কিন্তু আমরা আজকে পড়ব। তো মাঝখানে আমরা কিছুদিন ক্লাস নিতে পারি নাই, তো যার কারণে আসলে অনেকেই আমাদেরকে মেসেজ করছে যে স্যার কবে থেকে ক্লাস শুরু হবে। তো আশা করি আপনারা আজকে থেকে যেহেতু ক্লাসটা শুরু হলো, বিষয়টাতে আপনারা অবশ্যই উপকৃত হবেন। ওকে, তার কথা না বাড়াই আমি সরাসরি হচ্ছে মূল ক্লাসে চলে যাচ্ছি। তো সমাসের ক্ষেত্রে প্রথমে একটু লিখেন, আমরা একটু ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে দিই, একটু লিখেন ব্যাস বাক্য দেখে সমাস নির্ণয়। অর্থাৎ আমরা ব্যাস বাক্য দেখে সমাস নির্ণয় এটা শুরুতে পড়ব, তারপরে আমরা যেটা পড়ব সেটা হচ্ছে যে সমস্ত পদের অর্থ প্রাধান্য দেখে আমরা কিভাবে সমাস নির্ণয় করব, তো সেই বিষয়টা আমরা একটু পড়ব। অর্থাৎ অনেক সময় কিন্তু আমরা সমস্ত পদ দেখেও কি করতে পারি, সমাসটা নির্ণয় করতে পারি। তো আমরা এইভাবে একটু চিন্তা করব, সেটা হচ্ছে আপনারা একটু কবিতা আকার লিখে রাখেন। এবং ও আর থাকলে দ্বন্দ্ব হয়, সংখ্যা সমাহারে দ্বিগু হয়, যিনি তিনি থাকলে কর্মধারয়, পূর্বপদে অব্যয় থাকলে অব্যয়ী ভাব, বিভক্তি লোপে তৎপুরুষ, যার থাকলে বহুব্রীহি। তাহলে দেখেন, আমরা একটু যদি কবিতাটা একটু লিখে দিই, আপনারা একটু খাতা কলম বের করেন, যে এবং ও আর থাকলে দ্বন্দ্ব হয়। তাহলে এবং ও আর থাকলে কি হয়, দ্বন্দ্ব হয়। এখন আমরা যদি বলি বই ও পত্র, বইপত্র অবশ্যই কি সমাস, দ্বন্দ্ব সমাস। আরেকটা টেকনিক লিখে রাখতে পারেন যে হাইফেন থাকলে 100% সেটি দ্বন্দ্ব সমাস। এটা একটু কবিতা আকারে মুখস্থ করে ফেলবেন যে এবং আর থাকলে কি হয়, দ্বন্দ্ব হয়। তাহলে আমরা যদি এরকম বলি বই ও পত্র,
বই ও পত্র অবশ্যই কি সমাস? দ্বন্দ্ব সমাস। তার মানে এবং আর এই তিনটা যদি থাকে সমস্ত পদে সাধারণত সেটা কি হয়? দ্বন্দ্ব সমাস হয়। আর আরেকটা টেকনিক দেখবো যে হাইফেন থাকলে সেটা কি সমাস? দ্বন্দ্ব সমাস। এরপর লিখেন সংখ্যা সমাহারে দ্বিগু হয়। এখানে আমরা দুইটা গুণের কথা বলছি। সংখ্যা সমাহারে দ্বিগু হয়, তাহলে দেখেন সংখ্যাও থাকবে আবার সমাহারও থাকবে। যদি আমরা বলি চৌরাস্তার সমাহার চৌরাস্তা, আমরা যদি এরকম বলি যে সাত সমুদ্রের সমাহার সাত সমুদ্র, এরকমভাবে যদি আমাদের সংখ্যা এবং সমাহার এই দুইটা বিষয় থাকে তাহলে সেটা কি সমাস হবে? সেটা হবে দ্বিগু সমাস। তাহলে সংখ্যা সমাহারে কি হয়? দ্বিগু হয়। সংখ্যা সমাহারে দ্বিগু হয়। ওকে, এরপরে দেখেন যে বিষয়টা বলছিলাম, তাহলে সংখ্যা সমাহারে দ্বিগু হয়। তাহলে আমরা যদি এরকম বলি চৌ মানে হচ্ছে চার, তাহলে চার রাস্তার সমাহার, তাহলে একই সাথে কি আছে? সংখ্যা আছে, আবার কি আছে? সমাহার আছে, তাহলে অবশ্যই সেটা কি সমাস? দ্বিগু সমাস। সংখ্যা সমাহারে কি হয়? দ্বিগু হয়। এরপর একটু লিখেন যিনি তিনি থাকলে কর্মধারয়। যিনি তিনি থাকলে কর্মধারয়, যদি আমরা এরকম বলি যে যিনি চৌধুরী তিনি সাহেব চৌধুরী সাহেব, কি সমাস? কর্মধারয় সমাস। তাহলে যিনি তিনি থাকলে কি হয়? কর্মধারয় হয়। যিনি তিনি থাকলে কর্মধারয়। ওকে, তাহলে একটু লিখে রাখেন যে যিনি তিনি থাকলে কি হয়? কর্মধারয় হয়। এরপর লেখেন পূর্ব পদে অব্যয় থাকলে অব্যয়ী ভাব। পূর্ব পদে অব্যয় থাকলে অব্যয়ী ভাব, যদি আমরা এরকম বলি যে ধরেন নিরামিষ, তাহলে নির হচ্ছে একটা অব্যয় পদ। প্রত্যেকটা উপসর্গই কি পদ? অব্যয় পদ। তাহলে আমরা বলছি পূর্বপদে অব্যয় থাকলে কি হয়? অব্যয়ী ভাব হয়। আপনারা খেয়াল করবেন যদি পূর্বপদে অব্যয় থাকে এবং অব্যয়ের অর্থই প্রাধান্য থাকে তাহলে সেটা অবশ্যই কি সমাস? অব্যয়ী ভাব সমাস। ওকে, তাহলে পূর্বপদে অব্যয় থাকলে কি হয়? অব্যয়ী ভাব হয়। তাহলে নিরামিষ নির একটা অব্যয় পদ, এবং আমরা যদি বলি নিরামিষ মানে কি? আমিষের অভাব, অবশ্যই এটা কোন সমাস? অব্যয়ী ভাব সমাস। এরপর লিখেন বিভক্তি লোপে তৎপুরুষ হয়। বিভক্তি লোপে তৎপুরুষ হয়। তাহলে আমরা যদি এরকম বলি যে দিবায় নিদ্রা দিবা নিদ্রা, তাহলে আমরা কিন্তু দিবায় নিদ্রা এই কথাটা এইভাবে বলি না। আমরা কি বলি? আমরা বলি দিবা নিদ্রা। তাহলে অবশ্যই এটা কি সমাস? সপ্তমী তৎপুরুষ সমাস। রাতে কানা রাত কানা সপ্তমী তৎপুরুষ, তার মানে যে বিভক্তি লোপ পায় সেটা অনুযায়ী নাম হয়। আমরা সহজ কথা লিখে রাখবো বিভক্তি লোপে কি হয়? তৎপুরুষ হয়। তাহলে যে বিভক্তি লোপ পাবে সেটা অনুযায়ী কি হবে? নাম হবে। তাহলে বিভক্তি লোপে কি হয়? তৎপুরুষ হয়। ওকে, তাহলে একটু লেখেন বিভক্তি লোপে কি হয়? তৎপুরুষ হয়। এরপর লেখেন যার থাকলে বহুব্রীহি হয়। যার থাকলে বহুব্রীহি হয়। যার থাকলে বহুব্রীহি হয়, যদি আমরা এরকম বলি কানে কলম যার, তাহলে কানে কলম যার কানে কলম কি সমাস? বহুব্রীহি সমাস। কানে কলম যার কানে কলম কি সমাস? বহুব্রীহি সমাস। ওকে, তাহলে কানে কলম যার কি সমাস? বহুব্রীহি সমাস। ওকে, আচ্ছা কে জানি বলছিল শোনা যাচ্ছে না, খালিদ বিন ওয়ালিদ, সাউন্ড কি ক্লিয়ার না? কানে কলম যার কি সমাস? সাউন্ড তো ক্লিয়ার। খালিদ বিন ওয়ালিদ, আপনি একটু আপনার অডিওটা চেক করেন। হ্যাঁ, এরপরে দেখেন আমরা যদি একটু বলি, যদি বলি কানে কলম যার, দেখেন কানে কলম যার, এখানে দেখেন এখন কানে কলম যার দ্বারা কি কানকে বোঝায়, কলমকে বোঝায়, নাকি কাঠমিস্ত্রিকে বোঝায়? অবশ্যই কাঠমিস্ত্রিকে বোঝায়। তাহলে অবশ্যই এটা কি সমাস? বহুব্রীহি সমাস। ফাতেমাতুল জান্নাত ফার জানা, অনেককেই হচ্ছে কি করছে যে মানে মেনশন করছে, ধন্যবাদ। তাহলে আমরা যদি বলি কানে কলম যার, দেখবেন কাঠমিস্ত্রি কিন্তু কালে কলম নিয়ে থাকে। হ্যাঁ, তাহলে কানে কলম যার কানে কলম কাকে বোঝায়? এই আলোটা রিমুভ করে, এখানে আলো আসতেছে কেন? এই যে একটু দেখো। ওকে,
তাহলে অবশ্যই যার থাকলে কি হয়, বহুব্রীহি হয়। তাহলে আমরা একটু মনে রাখবো যে এবং আর থাকলে দ্বন্দ্ব হয়, সংখ্যা সমাহারে দ্বিগু হয়, যিনি তিনি থাকলে কর্মধার হয়, পূর্বপদে অব্যয় থাকলে অব্যয়ী ভাব, বিভক্তি রূপে তৎপুরুষ, যার থাকলে বহুব্রীহি। ওকে, অফ করে দিতে বলি না তো, বলছি রিমুভ করতে, মানে সাইডে ঘুরাই দিতে, তুমি কি বুঝো। ওকে, তো ইংলিশ ক্লাব বলছে সাউন্ড ক্লিয়ার স্যার, ধন্যবাদ ইংলিশ ক্লাবের আমাদের ফয়সাল স্যারকে। ফয়সাল স্যার হচ্ছে দীর্ঘদিন হচ্ছে ময়মনসিংহ শহরে ইংরেজি পড়াচ্ছেন। আগে নতুন বাজারে ছিল, এখন হচ্ছে আমাদের ময়মনসিংহে নাহা রোডে হচ্ছে ওনার অফিস। যারা ইংরেজি শিখতে চান তারা হচ্ছে অবশ্যই ওনার কাছে চলে আসবেন। ওকে, আচ্ছা, এবার একটা বিষয় দেখেন, আমরা এবার অর্থ প্রাধান্য দেখে, কারণ পরীক্ষার হলে কিন্তু ব্যাস বাক্য দেওয়া থাকবে না, কি দেওয়া থাকবে, সমস্ত পদ দেওয়া থাকবে। তাহলে এবার আমরা একটু পড়বো সমস্ত পদের অর্থ প্রাধান্য দেখে সমাস নির্ণয়। একটু লিখে ফেলেন এটা, অবশ্যই খাতা কলম নিয়ে বসবেন, লেখেন সমস্ত পদের অর্থ প্রাধান্য দেখে সমাস নির্ণয়। সমস্ত পদের অর্থ প্রাধান্য দেখে সমাস নির্ণয়। সমস্ত পদের অর্থ প্রাধান্য দেখে সমাস নির্ণয়। আচ্ছা, তাহলে একটু লেখেন, যেমন আমরা যদি লিখি দ্বন্দ্ব সমাস, লেখেন সবগুলো পদেরই অর্থ প্রাধান্য থাকে। দ্বন্দ্ব সমাসের বৈশিষ্ট্যটা কি, সবগুলো পদেরই অর্থ প্রাধান্য থাকে। লিখে রাখেন, সবগুলো পদেরই অর্থ প্রাধান্য থাকে। যেমন দেখেন, আমি বললাম স্বামী স্ত্রী, তাহলে এখানে কিন্তু দুইজনকে বোঝাচ্ছে, শুধু স্বামী স্ত্রী একজনকে না, স্বামীকেও বোঝাচ্ছে, স্ত্রীকে বোঝাচ্ছে। যদি বলি তাল তমাল, তাল ও তমাল দুইজনকে বোঝাচ্ছে। তো সবগুলো পদেরই কি থাকে, অর্থ প্রাধান্য থাকে, তাহলে সেটার নাম হচ্ছে দ্বন্দ্ব সমাস। শুধু একটা কথা লিখে রাখেন, দ্বন্দ্ব সমাসে সবগুলো পদেরই অর্থ প্রাধান্য থাকে। আবির সরকার বলছে স্যার আপনি যখন রং ঢঙে পড়ান তখন ভালো লাগে, আপনার জন্য শ্রদ্ধা। আচ্ছা, বাংলার মধ্যে তো একটু রং ঢং থাকবেই, ধন্যবাদ। আমাদের সাথে অনেকে যুক্ত আছে, কে কোথা থেকে যুক্ত আছেন একটু কমেন্ট করেন তো, আমি একটু দেখতে চাই যে আমাদের এখানে কে কোথা থেকে যুক্ত আছেন আমাদের সাথে। তাহলে দেখেন, দ্বন্দ্ব সমাসের সবগুলো পদের কি থাকে, অর্থ প্রাধান্য থাকে। দ্বন্দ্ব সমাস চিনার আমি আরেকটা উপায় বলি, আপনি 1 সেকেন্ডে বলে দিতে পারবেন এটা দ্বন্দ্ব সমাস। লিখে রাখেন, দ্বন্দ্ব সমাসের মাঝখানে হাইফেন থাকে। লিখে রাখেন, দ্বন্দ্ব সমাসে কি থাকে, হাইফেন থাকে। তার মানে হাইফেন থাকলে 100% সেটা কি সমাস, দ্বন্দ্ব সমাস, ঠিক না বে ঠিক? তাহলে দ্বন্দ্ব সমাসের মাঝখানে অবশ্যই হাইফেন থাকে। এই যে স্বামী স্ত্রী, এটা মাঝখানে কি আছে, একটা হাইফেন আছে। যদি আমরা বলি বইপত্র, এখানে মাঝখানে কি আছে, হাইফেন আছে, ঠিক না বে ঠিক? তাহলে দ্বন্দ্ব সমাসের মাঝখানে হাইফেন থাকে, লিখে রাখেন। মাকসুদুল হক বলছে নতুন বছরের সূচনায় আপনার প্রতি আন্তরিক শুভেচ্ছা, হ্যাপি নিউ ইয়ার। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। ফাতেমাতুল জান্নাত ফারজানা ময়মনসিংহ থেকে, ধন্যবাদ। ওকে, তাহলে দেখেন, আমরা জানলাম যে দ্বন্দ্ব সমাসের মাঝখানে হাইফেন থাকা, একটা হচ্ছে দ্বন্দ্ব সমাসের সবগুলা পদেরই কি থাকে, অর্থ প্রাধান্য থাকে। এবার লেখেন বহুব্রীহি সমাস। বহুব্রীহি সমাস, এটার ব্যাপারটা হচ্ছে কোনো পদেরই অর্থ প্রাধান্য থাকে না, কোনো পদেরই অর্থ প্রাধান্য থাকে না, ভিন্ন কিছুকে বোঝায়। ধরেন আমি বললাম কানে কলম, এখানে কানে কলম দ্বারা কানকে বোঝায় না, কলমকে বোঝায় না, বোঝায় কাকে, কাঠমিস্ত্রিকে। তাহলে আপনি একটু লিখে রাখেন বিশেষ দ্রষ্টব্য। সুতরাং আমরা বলতে পারি দ্বন্দ্ব সমাসের বিপরীত সমাস হচ্ছে বহুব্রীহি সমাস। সুতরাং আমরা বলতে পারি দ্বন্দ্ব সমাসের বিপরীত সমাস হচ্ছে বহুব্রীহি সমাস। তাহলে দ্বন্দ্ব সমাসের বিপরীত সমাস কোনটা, বহুব্রীহি সমাস। তো আপনারা একটু পরিচিত জনকে মেনশন করে দেন, অথবা আপনারা এই লাইভ ক্লাসটা একটু শেয়ার করে দেন। শেয়ার করে অবশ্যই কমেন্ট সেকশনে শেয়ার ডান লিখবেন। আর যারা হচ্ছে লাইভ ক্লাসটা শেয়ার করবেন, আপনারা 9-10 বোর্ড ব্যাকরণের যে এমসিকিউ আছে, পুরাতন এবং নতুন বোর্ড ব্যাকরণের সবগুলো এমসিকিউর যে সলিউশন, সেটার যে পিডিএফটা যদি পেতে চান, আপনারা অবশ্যই 019
1921 1921 এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যদি আপনি স্ক্রিনশট পাঠান যে আপনি যে শেয়ার করছেন বা মেনশন করছেন, তাহলে আপনাকে পিডিএফটা রিপ্লাই দিয়ে দেওয়া হবে। অথবা আপনি যদি আমাদের পেজেও মেসেজ করেন, তারপর আমরা আমাদের প্রতিনিধি আপনাকে পিডিএফটা দিয়ে দিবে। ওকে, তাহলে বহুব্রীহি সমাসে কোনো পদেরই অর্থ প্রাধান্য থাকে না, তাহলে দ্বন্দ্ব সমাসের বিপরীত সমাস কোনটা? বহুব্রীহি সমাস। এরপরে একটু লিখেন অব্যয়ীভাব সমাস। অব্যয়ীভাবে হচ্ছে পূর্বপদ প্রাধান্য, পূর্বপদ প্রাধান্য পায়। আবার তিনটা সমাসে পরপদ, দেখেন তৎপুরুষ, তারপরে যদি আমরা বলি কর্মধারয়, দ্বিগু, এই তিনটাতে কি? তিনটাতে হচ্ছে পরপদ প্রাধান্য পায়, তিনটাতে পরপদ প্রাধান্য পায়। তাহলে সুতরাং একটু লিখে রাখেন যে অব্যয়ীভাবের বিপরীত সমাস হচ্ছে তৎপুরুষ, কর্মধারয় এবং দ্বিগু সমাস। এটা একটু লিখে রাখেন। সুতরাং এটা একটু লিখে ফেলেন। সুতরাং অব্যয়ীভাবের বিপরীত সমাস কোনটা? তৎপুরুষ, কর্মধারয় এবং ওকে, তাহলে অব্যয়ীভাবের বিপরীত সমাস কোনটা? তৎপুরুষ, কর্মধারয় এবং দ্বিগু সমাস। ক্লিয়ার? ওকে, এবার আমরা মূল আলোচনায় চলে যাব। দেখেন আমাদের প্রথমে যেটা আলোচনা সেটা হচ্ছে দ্বন্দ্ব সমাস। একটা কথা লিখে রাখেন যে দ্বন্দ্ব সমাসে সবগুলা পদেরই কি থাকে? অর্থ প্রাধান্য থাকে। এটা একটা বিষয় একটু লিখে রাখেন যে দ্বন্দ্ব সমাসে সবগুলা পদেরই অর্থ প্রাধান্য থাকে। একটা হচ্ছে দ্বন্দ্ব সমাসে মাঝখানে কি থাকে? হাইফেন থাকে। এটা একটু লিখে ফেলেন, দ্বন্দ্ব সমাসে মাঝখানে কি থাকে? হাইফেন থাকে। ওকে, তাহলে দ্বন্দ্ব সমাসে মাঝখানে কি থাকে? হাইফেন থাকে এবং সবগুলো পদের দুইটা তাহলে বৈশিষ্ট্য। এক নাম্বার হচ্ছে, আচ্ছা, এক নাম্বারটা হচ্ছে দ্বন্দ্ব সমাসে মাঝখানে হাইফেন থাকে। দ্বন্দ্ব সমাসের মাঝখানে কি থাকে? হাইফেন থাকে। আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে যে সবগুলা পদেরই কি পায়? অর্থ প্রাধান্য পায়। ওকে, এরপরে দেখেন আমাদের এই দ্বন্দ্ব সমাসের আমরা একটা সমস্যার সমাধান করব। সেটি হচ্ছে, দেখবেন যে দ্বন্দ্বর মধ্যে আমাদের একটা বিষয় আছে অলুক দ্বন্দ্ব। লেখেন অলুক দ্বন্দ্ব। আবার এই অলুকের মধ্যে আরেকটা আছে অলুক তৎপুরুষ। এটা হচ্ছে অলুক সমস্যা। অলুক দ্বন্দ্ব, অলুক তৎপুরুষ, আরেকটা হচ্ছে অলুক বহুব্রীহি। তার মানে আমাদের সমাস প্রকরণে টোটাল 3টা অলুক আছে। তাহলে এটাকে আমরা বলবো অলুক সমস্যা। যারা শিরোনাম লিখবেন তার লিখে রাখবেন অলুক সমস্যা। তাহলে দেখেন অলুক দ্বন্দ্ব, অলুক তৎপুরুষ, অলুক বহুব্রীহি, তাহলে 3টা সমাসে কি আছে? অলুক আছে। এখন কোনটা অলুক দ্বন্দ্ব আমরা যদি একটু সহজ করে বলি, যেমন জলে স্থলে, এটা হচ্ছে অলুক দ্বন্দ্ব।
তাহলে এটা চেনার উপায়টা কি? এখানে দেখেন এ, এখানে এ, টেকনিকটা লিখে রাখেন, বিভক্তি জোড়ায় জোড়ায় থাকে। একটু টেকনিকটা লিখেন, বিভক্তি জোড়ায় জোড়ায় থাকে, তার মানে বিভক্তিটা যদি জোড়ায় জোড়ায় থাকে তাহলে সেটার নাম কি? সেটার নাম হচ্ছে অলুক দ্বন্দ্ব। ওকে, তো লিখে ফেলেন যে বিভক্তিটা যদি জোড়ায় জোড়ায় থাকে তাহলে সেটার নাম কি? সেটার নাম হচ্ছে অলুক দ্বন্দ্ব। ওকে, এরপরে দেখেন আমরা যদি বলি অলুক তৎপুরুষ, যেমন আমরা বললাম সোনার তরী সমান সমান সোনার তরী, তো লিখে রাখেন যে ব্যাস বাক্য সমস্ত পদ একই রকম হয়, কোনো ব্যাস বাক্য করার দরকার হয় না। সোনার তরী সোনার তরী, কলের গান কলের গান, ভাতের হাড়ি ভাতের হাড়ি, তো লিখে রাখেন ব্যাস বাক্য এবং সমস্ত পদ একই রকম হয়। ব্যাস বাক্য যা সমস্ত পদ, এটা টেকনিক একটা, কি টেকনিক? লিখে রাখেন টেকনিকটা হচ্ছে ব্যাস বাক্য যা সমস্ত পদ তা। কলের গান কলের গান, ভাতের হাড়ি ভাতের হাড়ি, যৌবনের গান যৌবনের গান, ব্যাস বাক্য যা সমস্ত পদ তা। তাহলে অলুক দ্বন্দ্ব মানে টেকনিকটা কি বলছি? লিখে রাখেন টেকনিকটা হচ্ছে বিভক্তি জোড়ায় জোড়ায় থাকে, বিভক্তি জোড়ায় জোড়ায় থাকে। আর অলুক তৎপুরুষ মানে কি? ব্যাস বাক্য যা সমস্ত পদ তা। এবার অলুক বহুব্রীহি দেখেন, আমরা যদি বলি কানে কলম, কানে কলম মানে কি? কানে কলম যার, তার মানে পূর্ব পদে বিভক্তি আছে পরপদে নাই, এবং কাকে বোঝায়? ভিন্ন কোনো বিষয়কে বোঝায়। তাহলে এটার নাম হচ্ছে অলুক বহুব্রীহি। পূর্বপদে বিভক্তি থাকবে পরপদে থাকবে না, এবং কাকে বোঝাবে? ভিন্ন কোনো বিষয়কে বোঝাবে। ক্লিয়ার? তাহলে আমরা তিনটা জিনিস জানলাম। এ পর্যন্ত ক্লিয়ার কিনা একটু কমেন্ট করেন। এরপরে দেখেন আমরা, দেখেন এখানে আমরা কিছু প্রশ্ন যদি সলভ করি, জলে স্থলে কোন সমাস, আমরা একটু আগে পড়ে আসলাম জলে স্থলে কোন সমাস। আমরা জানি যে হাইফেন থাকলে 100% কি সমাস? দ্বন্দ্ব সমাস। তাহলে দেখেন জলে ও স্থলে কি সমাস? দ্বন্দ্ব সমাস। তাহলে এটা কি দ্বন্দ্ব? অলুক দ্বন্দ্ব, কারণ দুইটা পদে কি আছে? একই বিভক্তি আছে। ওকে, এরপর আলো ছায়া, আলো ও ছায়া, আলো ছায়া অবশ্যই দ্বন্দ্ব সমাস, কারণ দুইটা পদেরই অর্থ প্রাধান্য পাচ্ছে। এরপর দেখেন কোনটি দ্বন্দ্ব সমাস, এখানে দেখেন তো কোনটি দ্বন্দ্ব সমাস। তো দেও আগে করো না কেন? ওকে, মুনাব্বের স্যার বলছে চমৎকার ক্লাস হচ্ছে স্যার। মুনাব্বের স্যার হচ্ছে উনি সাধারণ জ্ঞান পড়ায়, অসাধারণ শিক্ষক, 33তম BCS ক্যাডার। তো মুনাব্বির স্যারকে ধন্যবাদ, উনি সম্ভবত রংপুর থেকে যুক্ত আছে। আপনারা যারা হচ্ছে জিকে শিখতে চান বা জিকে নিয়ে আপডেট থাকতে চান, অবশ্যই আপনারা মুনাব্বের স্যারের যে পেজটা সেটা অবশ্যই একটু ফলো দিয়ে রাখবেন। হ্যাঁ, মুনাব্বের স্যারকে একটু ফলো দিয়ে রাখবেন। ওকে, তো দেখেন ভাই বোন, অবশ্যই এটা দ্বন্দ্ব সমাস। কেন? কারণ এখানে হাইফেন আছে, হাইফেন থাকলে 100% কি সমাস? দ্বন্দ্ব সমাস। এরপরে দেখেন আমরা একটু দ্বিগু সমাস পড়ব, কিন্তু দ্বিগুর সাথে একটা সমস্যা আছে। কার? আমরা যদি একটু বলি দ্বিগুর সাথে সমস্যাটা হচ্ছে, দেখেন এখানে আমরা লিখলাম হচ্ছে দ্বিগু, আর এখানে লিখলাম সংখ্যাবাচক বহুব্রীহি। কারণ দ্বিগুর সাথে যে সমস্যাটা হয়, যে সমাসটার, সেটা হচ্ছে সংখ্যাবাচক বহুব্রীহি সমস্যা হয়। তাহলে আমরা মনে রাখবো কিভাবে? দেখেন আমরা যদি বলি চৌরাস্তা,
আমরা যদি বলি 7 সমুদ্র, এগুলাতে সমাহার বোঝায়। যদি আমরা বলি চৌরাস্তার সমাহার, 7 সমুদ্রের সমাহার, অবশ্যই এগুলা দ্বিগু সমাস। কিন্তু আমরা যদি বলি চৌচালা, চৌচাল আছে যার, অথবা আমরা বললাম 7 গজি, মানে 7 গজ পরিমাণ যার, এগুলো হচ্ছে সংখ্যাবাচক বহুব্রীহি। এখন প্রশ্ন হচ্ছে আমরা এটা কিভাবে চিনব? চেনার উপায়টা হচ্ছে, প্রথমে লিখে রাখেন, টেকনিকটা হচ্ছে সমস্ত পদটা কি হবে? সমস্ত পদটা হচ্ছে নাউন হবে। আপনি দেখেন দোস্ত আমি তো চৌরাস্তা বা 7 সমুদ্র, এটা হচ্ছে নাউন। আর সংখ্যাবাচক বহুব্রীহি যেটা, এগুলো হচ্ছে অ্যাডজেটিভ হবে। সমস্ত পদটা কি হবে? অ্যাডজেটিভ হবে। যেমন ঘরটা কেমন? চৌচালা। যেমন কাপড়টা কতটুকু? 7 গজি। তার মানে হচ্ছে এই সংখ্যাবাচক বহুব্রীহি মানে হচ্ছে সমস্ত পদটা কি হবে? অ্যাডজেটিভ হবে। ওকে, তাহলে এটা হচ্ছে বেসিক একেবারে। আরেকটা বিষয় আমি মাঝে মাঝে একটু কবিতা আকারে বলি, কোথায় যেন মিলিয়া যায়, পৃথক নাহি করা যায়, দ্বিগু সমাস চেনা যায়। তার মানে দ্বিগু সমাসকে আলাদা করা যায় না। আপনি দেখেন 7 সমুদ্র, আপনি চাইলে আলাদা করতে পারবেন না। আমরা যদি বলি হচ্ছে যে চৌরাস্তা, এটাকে আলাদা করা যাবে না। কিন্তু 7 গজি কাপড় 1 গজ 1 গজ করে আলাদা করা যাবে। যদি আমরা বলি চৌচালা ঘর, 4টা চালকে কি করা যাবে? আলাদা করা যাবে। তাহলে দ্বিগু সমাসকে আলাদা করা যায় না, কিন্তু সংখ্যাবাচক বহুব্রীহিকে কি করা যায়? আলাদা করা যায়। ক্লিয়ার? কমেন্ট করেন ক্লিয়ার কিনা। তো আপনারা যারা হচ্ছে এই লাইভ ক্লাসটা শেয়ার করবেন, তারা অবশ্যই আমাদেরকে ওকে। এরপরে আমাদের সমাসের আমরা আরেকটা সমস্যা সমাধান করব। সেটি হচ্ছে দেখেন, তাহলে দ্বিগু সমাসের আমরা একটু প্রশ্নগুলো দেখি। যে সমাসে পূর্বপদ সংখ্যাবাচক পরপদের দ্বারা সমাহার বোঝায় তাকে কি বলে? দ্বিগু সমাস বলে। তাহলে দেখেন এখানে অবশ্যই এটা কি সমাস? দ্বিগু সমাস। ওকে, এরপরে দেখেন আমরা আরেকটা যদি একটু পড়ি, এখানে কর্মধারয় সমাস। তো লেখেন কর্মধারয় সমাস। আমরা জানি যে বিশেষ্য পদের সাথে বিশেষ্য পদের বা বিশেষ্য পদের সাথে বিশেষণ পদের যে সমাস হয় এবং পরপদের অর্থে প্রধান রূপে প্রতীয়মান হয় তাকে কি বলে? তাকে কর্মধারয় সমাস বলে। ওকে, তাহলে একটা বিষয় দেখেন, কর্মধারয় সমাস আমরা একটা টেকনিক পড়ব। সেটা হচ্ছে কর্মধারয় সমাসে আমাদের যে সমস্যাটা হয় সেটা হচ্ছে, একটা হচ্ছে উপমান কর্মধারয়, একটা হচ্ছে উপমিত কর্মধারয়, আরেকটা হচ্ছে রূপক কর্মধারয়। এই তিনটাতেই কিন্তু তুলনা বোঝায়। তাহলে উপমান মানেও কিন্তু তুলনা, আবার উপমিত, এই উপমিত মানেও কি? তুলনা। আবার এই রূপক মানেও হচ্ছে তুলনা। এই তিনটাই কি বোঝায়? তুলনা বোঝায়। এখন আমরা খুব সহজে মনে রাখবো, খালি মনে রাখবো যাদের মান সমান আছে তারা সব সময় কি করে? সত্য কথা বলে। আর ময়ূরীশিকারমি মানে হচ্ছে মিথ্যা। তাহলে উপমান মানে সত্য তুলনা, আর উপমিত মানে কি? মিথ্যা তুলনা। এটা মনে রাখলে মোটামুটি আমাদের জন্য বিষয়টা খুব সহজ হবে। তাহলে একটা বিষয় দেখেন, আমরা যদি বলি রক্ত লাল, আচ্ছা আমি লাল কালারটাই নিচ্ছি, একটু বলেন তো রক্ত লাল কথাটা কি সত্য নাকি মিথ্যা? অবশ্যই সত্য। তাহলে অবশ্যই এটা কি সমাস? উপমান কর্মধারয় সমাস। এটা আমরা 1, এটা 2, এটা হচ্ছে আমরা 3 লিখতেছি। তাহলে এখন আমরা যদি বলি তুষার শুভ্র, আমরা একটু এটা সাদাটা দিয়ে লিখি। দেখেন তুষার মানে বরফ, এটা কেমন হয়? শুভ্র বা সাদা হয়। তাহলে অবশ্যই এটা কি সমাস? উপমান কর্মধারয় সমাস। যদি আমরা বলি যে কাজল কালো, কাজল কেমন হয়? কালো হয়। অবশ্যই কি সমাস? উপমান কর্মধারয় সমাস।
কিন্তু আমরা অনেক সময় মিথ্যা তুলনা দিই। বিষয়টা কিরকম? যেমন আমি ধরেন বললাম, অনেক সময় এরকম বলে তোমার বাহুটা না লতার মতো নরম, সত্য না মিথ্যা? বাহু তো আসলে লতার মতো হয় না। এরপরে অনেক সময় কি বলে তোমার মুখটা না চাঁদের মতো, প্লিজ আরেকবার বলো। সত্যি তোমার মুখটা না চাঁদের মতো, প্লিজ আরেকবার বলো। কয়েকটা মিথ্যা কয়বার বলা যায়? তার মানে ছেলেরা মেয়েদেরকে খুশি করার জন্য বিয়ের আগে যত মিথ্যা তুলনা দেয় তাদের বিভিন্ন অঙ্গ দেখে, সবই হচ্ছে উপমিত কর্মধারয়। তাহলে আসলে মুখ তো চাঁদের মতো হয় না। তারপরে আমরা যদি বলি স্তরণ কমল, আসলে স্তরণ মানে পা, কমল মানে পদ্ম, তো পা যতই সুন্দর হোক এটা কিন্তু পদ্ম ফুলের মতো হয় না। আরেকটা মজার বিষয় হচ্ছে যে নাউনের সাথে যদি অ্যাডজেক্টিভের তুলনা হয় সেটা হলো উপমান, আর যদি নাউনের সাথে নাউনের তুলনা হয় সেটা হচ্ছে উপমিত। তাহলে আপনি 1 সেকেন্ডে আনসার করতে পারবেন নাউনের সাথে অ্যাডজেক্টিভের তুলনা মানে উপমান, আর নাউনের সাথে নাউনের তুলনা মানে হচ্ছে উপমিত। ওকে, এই পর্যন্ত ক্লিয়ার কিনা বলেন? তো আপনারা যারা হচ্ছে লাইভ ক্লাসটা শেয়ার করতেছেন অথবা 10 জনকে মেনশন করতেছেন, আপনারা অবশ্যই আগামীকালকের মধ্যে 9-10 বোর্ড ব্যাকরণ যে দুইটা আছে, একটা হচ্ছে 9-10 বোর্ড ব্যাকরণ, এটা পুরাতন যেটা সেটা মনি চৌধুরীর লেখা এই বইটা যেটা এইটা, আরেকটা হচ্ছে 9-10 বোর্ড ব্যাকরণ নতুন। এই দুইটারই যে এমসিকিউ আছে, এমসিকিউ সকল অধ্যায়ের সকল এমসিকিউর যে নির্ভুল সলিউশনের পিডিএফটা, এই লিঙ্কটা আপনারা আপনাদের মেসেঞ্জারে পেয়ে যাবেন। তো আপনারা দুইটা ওয়েতে এটা করতে পারেন, স্ক্রিনশট আমাদের মেসেঞ্জারে দিতে পারেন, পেজের মেসেঞ্জারে। আরেকটা হচ্ছে সরাসরি আমাদের যে পেজে নাম্বার দেওয়া আছে 015-1921-1921 অথবা 019-1921-1921, এই নাম্বারে যে কোনো দুইটা নাম্বারের মধ্যে যে কোনো একটা নাম্বারে আপনারা দিতে পারেন। তো অবশ্যই আগামীকালকের মধ্যে আপনারা, আজকে রাতে অনেকে পেয়ে যাবেন, যারা পাবেন না প্রচুর মেসেজ আসে আমাদের, তারা পেয়ে যাবেন। আর শেয়ার করে অবশ্যই শেয়ার ডান কথাটা লিখবেন। ওকে, তো যদি কোনো কারণে কেউ না পান একটু আবারও আমাদেরকে নক দিবেন যে স্যার আমি এটা পাই নাই, অবশ্যই আপনি পেয়ে যাবেন। ঠিক আছে, তো যেটা বলছিলাম যতটুকু বলছি, হ্যাঁ কষ্টকর জীবন বলছে ক্লিয়ার, আপনার কষ্টটা দূর হোক, কেমিস জয় বলছে ক্লিয়ার। এবার দেখেন আমাদের আরেকটা বিষয় হলো যেমন মন মাঝি, মন রূপ মাঝি। আচ্ছা, মন কি দেখা যায় না, কিন্তু মাঝি দেখা যায়। তাহলে অদৃশ্য বস্তুর সাথে যদি আমরা দৃশ্যমান বস্তু তুলনা করি সেটার নাম হচ্ছে রূপক কর্মধারয় সমাস। তাহলে একটু লিখেন যে অদৃশ্য বস্তুর সাথে দৃশ্যমান বস্তুর তুলনা। একজন বলতেছে রাত্রি বলতেছে এটা কি রেকর্ড ক্লাস? আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ, এটা সরাসরি লাইভ ক্লাস আমি এই মুহূর্তে নিচ্ছি। আজকে 1 জানুয়ারি 2025, জীবন্ত দাঁড়াই আছি আমি। হ্যাঁ, এই যে আপনার লাইভ কমেন্টটা পড়তেছি, তাহলে এটা রেকর্ড কেমনে হয়? এটা অবশ্যই লাইভ ক্লাস। এবার দেখেন অদৃশ্য বস্তুর সাথে যদি দৃশ্যমান বস্তুর তুলনা হয় সেটা হচ্ছে রূপক কর্মধারয় সমাস। ঠিক না বে ঠিক? তাহলে আমরা এখানে 3টা জিনিস জানলাম, সেটা হচ্ছে তুলনাটা যদি সত্য হয় সেটা হয়ে যাবে উপমান, আর তুলনাটা যদি মিথ্যা হয় সেটা হবে উপমিত, আর যদি অদৃশ্য বস্তুর সাথে দৃশ্যমান বস্তুর তুলনা হয় সেটা হবে রূপক। ঠিক না বে ঠিক? তো ভাইয়েরা আমার, বোনেরা তোমার, আপনারা একটু শেয়ার করে দেন, অবশ্যই শেয়ার ডান কথাটা লিখবেন। তো নাজিয়া খান রাত্রি বলছে স্যার কেমন আছেন, আবার বলতেছি এটা কি রেকর্ড ক্লাস? ওকে, ধন্যবাদ। যতটুকু বলছি এই পর্যন্ত ক্লিয়ার কিনা বলেন? বুঝে না সে বুঝে না, কি যে বুঝে না তাও বুঝে না। আমাদের অবস্থাটা হচ্ছে এরকম, আমরা কি যে বুঝি না সেটাও বুঝি না। ফারজানা জান্নাত, ফারজানাকে ধন্যবাদ। সে রুজিনা আক্তারকেও মেনশন করছে, এরকম অনেকে মেনশন করতেছে। আচ্ছা ঠিক আছে, নাজি খান রাত্রি না মাইন্ড করি নাই। ওকে, কে জানি বলছে সাউন্ড খুব আস্তে শোনা যাচ্ছে, এই কথাটা তো ঠিক না, কারণ সাউন্ড তো এখানে আমি যতটুকু দেখলাম ক্রিস্টাল ক্লিয়ার। ওকে, অবশ্য সাউন্ড আমরা চাইলে বাড়াইতে পারি, এখানে মনে হয় প্লাসে চাপ দিলে বাড়ে, তাই না? ওকে, তো দেখেন কি যে বুঝে না সেটাও বুঝে না। হ্যাঁ, লেখা শেষ সবার? এরপরে আমরা আরেকটা টেকনিক দিয়ে আজকের ক্লাসটা শেষ করব, সেটা হচ্ছে অব্যয়ীভাব সমাস। লেখা রাখেন, যে সমাসের পূর্বপদে অব্যয় থাকে
এবং অব্যয়ের অর্থই প্রাধান্য থাকে তাকেই বলা হয় অব্যয়ীভাব সমাস। তো তার মানে এই সমাসে পূর্বপদ অব্যয় থাকবে, অব্যয় বলতে এবং কিন্তু সুতরাং এগুলা না, অব্যয় বলতে পূর্বপদে উপসর্গ যেগুলা এগুলোই অব্যয় হিসেবে থাকবে এবং সেটার অর্থটা প্রাধান্য পাবে। যেমন দেখেন নিরামিষ, নিরামিষ বলতে আমরা আমিষকে বুঝি না, আমিষের যে অভাব সেটাকে বুঝি, তার মানে অবশ্যই এটা অব্যয়ীভাব সমাস। তার মানে অব্যয়ীভাব সমাস কাকে বলে? লিখে রাখেন, পূর্বপদ অব্যয় থাকে এবং অব্যয়ের অর্থই প্রাধান্য থাকে। এবার আমরা একটা টেকনিক ফলো করব। টেকনিকটা কি? টেকনিকটা হচ্ছে দেখেন, আহা নিরপরাধ বেবিদের উপকারের প্রতি যথার্থ উৎসাহ থাকা উচিত। তো এখানে দেখেন আমরা যদি একটু বলি এরকম, আহা নিরপরাধ বেবিদের উপকারের প্রতি, দেখেন আমরা যদি বলি আহা নির বে বি উপ প্রতি যথা উত, এগুলা কি সমাস? অব্যয়ীভাব সমাস। তো আমাদের লাইভ ক্লাসগুলো সাধারণত শুক্রবার রাত 9টায় হবে, কিন্তু আমরা মাঝখানে অনেক গ্যাপ দেওয়ার কারণে আজকে আমরা যেহেতু 1 জানুয়ারি 2025 সাল আমাদের শুরু হয়ে গেল, তো সেখানে আমাদের সারা পৃথিবীতে এখন ইংরেজি ক্যালেন্ডারটা আমরা বেশি অভ্যস্ত, এই জন্য আজকে আপনাদেরকে একটু চাঙ্গা করার জন্য লাইভে আসলাম। তবে প্রতি শুক্রবারে রাত 9টায় আমাদের ফিক্সড লাইভ থাকবে, আর এর বাইরে আমরা চেষ্টা করব প্রতি সোমবার একটা সাহিত্যের উপরে ক্লাস নিতে, অর্থাৎ সপ্তাহের প্রতি সোমবার এবং শুক্রবার আমরা ফ্রি ক্লাস নিব এখন থেকে ইনশাল্লাহ নিয়মিত। আশা করি সমস্যা হবে না, মাঝখানে অসুস্থতার জন্য নিতে পারি না, এই জন্য দুঃখিত। তাহলে দেখেন আহা নির বে বি উপ প্রতি যথা উত, এগুলো শুরুতে থাকলে কি সমাস? অব্যয়ীভাব সমাস। যেমন আমরা আ দিয়ে যদি বলি আকণ্ঠ, তাহলে আকণ্ঠ এখানে আ আছে, কি সমাস? অব্যয়ীভাব সমাস। লিখেন যে আকণ্ঠ, তাহলে শুরুতে আ থাকলে কি সমাস? অব্যয়ীভাব সমাস। তাহলে বলেন আকণ্ঠ কি সমাস? আকণ্ঠ, আকণ্ঠ মানে কি? কণ্ঠ পর্যন্ত, অবশ্যই কি সমাস? অব্যয়ীভাব সমাস। হা দিয়ে আমরা যদি বলি হা ভাতে, হা ভাতে মানে হচ্ছে ভাতের অভাব। সবাই বিষয়গুলো নোট করেন, কেউ যদি কম বলে নিচে শুয়ে শুয়ে ক্লাস করেন আপনার এই ক্লাস থেকে কোনো ফায়দা হবে না। টেবিলে মোবাইল রেখে চেয়ারে বসে সুন্দর করে খাতা এবং কলম হাতে নিয়ে তারপরে আপনি ক্লাস করেন, আপনি ক্লাস থেকে শতভাগ উপকৃত হবেন, ওইভাবে বিনোদন নেওয়ার দরকার নাই। তাহলে দেখেন হা ভাতে মানে ভাতের অভাব, কি সমাস? অব্যয়ীভাব সমাস। আমরা যদি বলি নিরামিষ, নিরামিষ মানে হচ্ছে আমিষের অভাব, অবশ্যই কি সমাস? অব্যয়ীভাব সমাস। কারণ আমরা জানি যে অভাব অর্থে অব্যয়ীভাব সমাস হয়, তাহলে নিরামিষ কি সমাস? অব্যয়ীভাব সমাস। তো আমরা যদি বলি বেহায়া, তো বেহায়া মানে কি? হায়ার অভাব, কি সমাস? অব্যয়ীভাব সমাস। তো এরকম আমরা যদি বলি বিশৃঙ্খলা মানে কি? শৃঙ্খলার অভাব, তাহলে বিশৃঙ্খলা মানে কি? শৃঙ্খলার অভাব, কি সমাস? অব্যয়ীভাব সমাস। উপ দিয়ে আমরা যদি বলি উপকূল মানে কি? কুলের সমীপে, কি সমাস? অব্যয়ীভাব সমাস। আমরা প্রতি দিয়া যদি বলি প্রতিদিন, এটা ব্যাসবাক্য হচ্ছে দিন দিন, কি সমাস? অব্যয়ীভাব সমাস। যথা দিয়ে আমরা যদি বলি যথারীতি, আগামীকাল থেকে ক্লাস চলবে, তাহলে যথারীতি মানে কি? রীতিকে অতিক্রম না করে, তাহলে অনতিক্রম অর্থে কি সমাস? অব্যয়ীভাব সমাস। উদ দিয়ে আমরা যদি বলি উদ্বেল মানে কি? বেলাকে অতিক্রান্ত, কি সমাস? অব্যয়ীভাব সমাস। ক্লিয়ার? যতটুকু বলছি ক্লিয়ার কিনা বলেন? তাহলে আমরা ক্লাসে কি নতুন কিছু পাচ্ছি নাকি সবই জানতাম? তাহলে এখন থেকে নিয়মিত কে কে ক্লাস করবেন একটু কমেন্ট করেন। তাহলে দেখেন আমি একটু কমেন্টে এই যে কথাগুলো বললাম সেটা আমি আবার একটু কমেন্টে লিখে দিচ্ছি। হ্যাঁ, আহা নিরপরাধ বেবিদের উপকারের প্রতি যথার্থ উৎসাহ থাকা উচিত, এগুলো কি সমাস? অব্যয়ীভাব সমাস। ইশতিয়াক আহমেদ রুবেল, আপনাকে ধন্যবাদ, এখন থেকে নিয়মিত ক্লাস করব। তো পরবর্তীতে আপনারা সমাসের আমরা আরেকটা ক্লাস নিব,
আমাদের তৎপুরুষ এবং যেটা বহুব্রী বাকি রইল, এরপর অন্য টপিকের ক্লাস নিব। আপনারা কোন টপিকের ক্লাস চান সেটা একটু জানান আমাদেরকে। আর অবশ্যই অবশ্যই আমাদের সাথে যুক্ত থাকবেন বাংলা বিষয়ে আপডেট থাকার জন্য। আর যারা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, তো তাদেরকে আমি একটা বিষয় বলবো যে আপনারা এটা একটু আমার যে ইউটিউব চ্যানেলটা আছে সেটা আপনারা অবশ্যই অবশ্যই কী করবেন, একটু সাবস্ক্রাইব করে রাখবেন। কারণ এই যে ক্লাসটা হয়ে গেল, এটা পরে তো আর আপনি পেজে খুঁজে পাবেন না, অনেক সময় খুঁজে পাওয়া যায় না। কিন্তু এই ক্লাসটা আমি কি করি, এটা আবার ইউটিউব চ্যানেলে এটা দিয়ে দিই। তো যার কারণে আপনি পরবর্তীতে যে কোনো সময় আমার ক্লাসটা দেখতে চাইলে আপনি ইউটিউব চ্যানেলে দেখতে পারবেন। এই জন্য আমি একটু এই ইউটিউব চ্যানেলের যে লিঙ্কটা আমি এখানে দিয়ে দিচ্ছি। আচ্ছা, তো এটা আমি একটু পিন কমেন্টে দিয়ে দিছি, দেখেন আমিনুল স্যার বাংলা, এইটা। হ্যাঁ, অথবা আপনাদেরকে এখান থেকে আমি দেখাই দিতে পারি। তো এটা হচ্ছে আমার ইউটিউব চ্যানেল আমিনুল স্যার বাংলা। তো ইউটিউবে এখন থেকে আমি মোটামুটি অ্যাক্টিভ হব। আপনারা এই চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে যেটা হবে যে এই যে ক্লাসগুলো হয়ে যাচ্ছে, এই ক্লাসগুলো আমি আবার ডাউনলোড করে ফেসবুক থেকে এটা আবার ইউটিউবে একবার প্লে লিস্ট করে দিয়ে দিব। এখান থেকে আপনি পরবর্তীতে সারা জীবন দেখতে পারবেন। ঠিক আছে, ওকে। কারকের ক্লাস চাচ্ছে, সমার্থক শব্দের শুদ্ধ বানানের ক্লাস চাচ্ছে, ঠিক আছে, আমরা ইনশাল্লাহ পরবর্তীতে নিব। তো সবাই ভালো থাকেন, সবার জন্য অনেক অনেক শুভকামনা। তো আমাদের এখন থেকে প্রতি সোমবার এবং শুক্রবার নিয়মিত ক্লাস থাকবে। সবাই ভালো থাকেন, শুভরাত্রি, শুভকামনা সবার জন্য।